আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই কালাভুনা রান্না করবেন। আর আশা করি কোরবানে আপনাদের এই রেসিপিতে কালাভুনা রান্না করলে একদম পারফেক্ট হবে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে এখানে আমি 2.5 কেজি গরুর মাংস নিয়েছি। আর 2.5 কেজি মাংসের সাথে আমি দিচ্ছি 1 কাপ, 2 কাপ এবং আরো হাফ কাপ, সরি 2.5 কাপ পেঁয়াজ দিয়েছি। আপনারা প্রতি 1 কেজি মাংসের জন্য 1 কাপ করে পেঁয়াজ রাখবেন, তাহলে পারফেক্ট মেজারমেন্ট হবে। আর মশলা হিসেবে আমি কিছু মশলা দেখাচ্ছি। এখানে তেজপাতা 3-4 পিস, জয়ত্রী, দারচিনি, এলাচি, স্টার মশলা, লং, কাবাব চিনি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, আজওয়াইন, মিষ্টি জিরা, এই সব মশলা অ্যারেঞ্জ করে আপনার রান্না করাটা কষ্টকর হয়ে যাবে। যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করবো জাদুকরি মাংসের মশলা। এই মশলাটা সত্যি দুর্দান্ত মশলা। এই মশলা প্রতি 1 কেজির জন্য 2 টেবিল স্পুন দিবেন, তাহলেই চলবে। আর পরিমাণ মতো একটু হলুদ আর মরিচ দিলে আপনার 2 টেবিল স্পুন মরিচ গুঁড়া, 1 টেবিল স্পুন হলুদ দিলে চলবে। তারপর আমি দিচ্ছি এই মশলাটি 1 টেবিল স্পুন, 2, 3, 4, 5, যেহেতু আমার 2.5 কেজি গরুর মাংস ছিল। এই মশলা দেওয়ার পর আপনার আস্ত কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, শুধু এই মশলা থেকে রান্না হবে। আর দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল স্পুন, তারপর দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন, 2, 3 টেবিল স্পুন। মরিচের গুঁড়া নির্ভর করে আপনার স্পাইসি কতটুকু পছন্দ করেন, তার উপর কম বেশি হতে পারে। আদা রসুন পেস্ট দিচ্ছি আমি 1 কাপ, লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন, আরও হাফ টেবিল স্পুন। লবণটা পরিমাণ মতো কম বেশি করে দিচ্ছি। আর দিচ্ছি সরিষার তেল 1 কাপ। দেওয়ার পর এটা ভালো করে একটু ভুনে নিচ্ছি। আপনাদের বাসা যদি টক দই থাকে টক দই দিবেন, নাইলে দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে টক দই দিচ্ছি হাফ কাপ। টক দই আর একটু কমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মাংসটা মাখানোর পর একটু ঢাকনা দিয়ে রাখবেন, এতে করে মাংসের ভিতর থেকে পানি ছাড়বে। পানি ছাড়ার পর নেক্সট আবার দেখাচ্ছি প্রসেসটা। ঢাকনা দেওয়ার পর প্রায় 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলতেছি। এই যে দেখেন মাংস থেকে পানি বের হয়ে আসছে। এক্সট্রা কিন্তু এখনো পানি অ্যাড করা লাগে নাই। ওহ মাশাআল্লাহ, খুব চমৎকার একটা অ্যারোমা আসছে। বাস, এখন আর অন্য কোনো কিছুই করতে হবে না। এখন যে কাজটা করবেন, শুধু ঢাকনা দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। চুলার আঁচ কমিয়ে এভাবে ঢাকনা দিয়ে 45 থেকে 50 মিনিট, এটা নির্ভর করে মাংসের সাইজের উপরে, 45 থেকে 50 মিনিট ঢাকনা দিয়ে এভাবে রেখে দিবেন। আর মাঝে মধ্যে একটু নাড়া দিবেন, তা না হলে আবার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আমি সাজেস্ট করবো সবসময় মোটা পাতিলে রান্না করবেন, সেক্ষেত্রে মাংস নিচে লাগার সম্ভাবনা কম থাকবে। তো এইভাবে ঢাকনা দিয়ে আমি 45 থেকে 50 মিনিট পর রেজাল্টটা দেখাচ্ছি কেমন হচ্ছে। আমি প্রায় 45 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা গ্রান আসছে। তো অ্যারোমাটা আসলে জোস। এখন আপনাদেরকে বলবো, যদি আপনারা ঝোল কারি পছন্দ করেন, সেক্ষেত্রে মাংসটা এখন দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আর কিছু করা লাগবে না, তুলে নেবেন। আর যারা হচ্ছে আলু মাংস রান্না করতে চান, তারা কি করবেন, কয়েক পিস আলু এখন দিয়ে দিবেন। দেওয়ার পর আরো 5-7 মিনিট ঢাকনা দিয়ে রাখবেন। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আলু কারির জন্য তুলে নেবেন। আর যারা হচ্ছে মূলত কালো ভুনা রান্না করবেন, তাদের জন্য একটু প্রসেস আছে। আর যারা মেজবানি রান্না করবেন, তারাও এই পর্যায়ে আসলে একটু আজওয়ান এবং একটু চপ ভালো করে টেলে পাউডার করে মুহূর্তে দিয়ে দিবেন। তাহলে হচ্ছে আর কিছু করা লাগবে না, দিয়ে 2-3 মিনিট জাস্ট একটু ভুনে তুলে নেবেন, তাহলে আপনার মেজবানির কাজ শেষ। এখন আমি বলে দিচ্ছি, যারা কালো ভুনা করবেন তাদের প্রসেস হচ্ছে এখন শুরু হবে। এখন হাই হিট দিয়ে দিবেন। হাই হিট দিয়ে যত দ্রুত পারেন গ্রেভিটা শুকিয়ে নেবেন। গ্রেভি শুকানো পর্যন্ত অবশ্যই নাড়ানোর উপর রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আমি যেহেতু কালো ভুনা করবো, আমি একটু অপেক্ষা করতেছি। আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি যে একটি মাত্র মশলা দিয়ে কিভাবে কালো ভুনা রান্না করবেন, সেই প্রসেসটা আমি আজকে দেখাবো। তো এখন আমি জাস্ট জলগুলো একেবারে শুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, মানে বুনতে বুনতে কালার কিন্তু আসতেছে অলরেডি। আমি কিন্তু আলাদা আর কোনো মশলা অ্যাড করি না, আর কিছুই না। শুধু এটা কাজ হচ্ছে বুনতে হবে, শুধু বুনতে হবে একদম পুরা গ্রেভিটা ফুল শুকানো পর্যন্ত। কিছুক্ষণ পর নেক্সট স্টেপটা দেখাচ্ছি, আরো কতটুকু বোনার প্রয়োজন আছে। অলরেডি আমি প্রায় 7 মিনিটের উপর বুনে ফেলছি। নেক্সটে কোন পর্যন্ত বুনবেন সেটাও দেখাচ্ছি। দেখেন মাংস পানি অলরেডি শুকিয়ে আসছে প্রায়। আর এই মুহূর্তে আসলে আমি আপনাদেরকে সাজেস্ট করব, কালার ভালো করার জন্য ভাজা পেঁয়াজ দিয়ে দিবেন। বেরেস্তা যেটাকে বলি আমরা, বেরেস্তা আমি সবসময় বাসা করে রাখি। তো এখানে আমি হাফ কাপের মতো বেরেস্তা দিয়েছি। এই পেঁয়াজগুলো একটু ভুনলে কালারটা চমৎকার আসবে। চুলার হিট কিন্তু কমানো যাবে না, হাই হিটে রাখতে হবে, তা নাহলে কিন্তু কালার আসবে না, পানিও বাষ্প হবে না। দেখতে পাচ্ছেন কতটা কালো হয়ে আসছে। এখানে কিন্তু আলাদা আর কিছুই ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আর যেটা বলবো সেটা হচ্ছে, অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে কালো জিরের পাউডার বা বিভিন্ন ধরনের কালার আছে, সিস্টেম আছে, এগুলো দিয়ে সয়া সস দেয়, অনেকে দিয়ে আরো কালার করে। সেটা হচ্ছে আসলে ন্যাচারাল কালার না। তো আপনি যদি একদম এই প্রসেসে রান্না করেন, তাহলে এই পর্যন্ত আসলেই কালো ভুনার প্রপার প্রসেস হয়ে যাবে। আর মাংসগুলো আস্ত থাকবে, ভেঙে যাবে না, খেতেও মজা লাগবে। তো এই পর্যন্ত আমি যে প্রসেস দেখিয়েছি, আশা করি ইনশাল্লাহ এই প্রসেসে আপনার কালো ভুনাটা পারফেক্টলি হবে। আমি এক পিস ট্রাই করে দেখেন কতটা মানে জোস কালার আসছে। বিসমিল্লাহ। অসম,
ট্রাস্ট মি, জাস্ট এই প্রসেসে একবার রান্না করে দেখেন, খুবই এনজয় করতে পারবেন। আলাদা আর কোনো মশলার প্রয়োজন নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিফ চাপলি কাবাব তৈরি করবেন। এটা খুবই দুর্দান্ত টেস্ট। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো আগে জুলিয়ান করে নিচ্ছি। তারপর আমি কটা ধনিয়া পাতা দিচ্ছি, আর দিচ্ছি কটা কাঁচামরিচ। এগুলো একটু হালকা চপ করে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি 500 গ্রাম গরুর মাংসের কিমা। তারপর দিচ্ছি কয়েক পিস পুদিনা পাতা। এখন এটাকে ভালো করে চপ করে নিতে হবে। এই চপটা আপনারা চেষ্টা করবেন যে চাপাটি দিয়ে করার জন্য, তাহলে মিক্সিংটা সুন্দর হবে, একটু ক্রাশ থাকবে। আর ব্লেন্ডারে করলে কিন্তু একেবারে বেশি ব্লেন্ড হয়ে যাবে। এই যে দেখেন, আমি প্রায় 5-6 মিনিট ধরে কিমা করতেছি। কিমা করার পর রেজাল্টে এমনটা আসছে। তো আপনারা যত বেশি কিমা করবেন তত বেশি আপনার সুন্দর লাগবে। তারপর আমি মশলা অ্যাড করতেছি। তো এটা হচ্ছে জাদুগরি মাংসের মশলা। এখন অনেকে হয়তো বলতে পারেন যে এই মশলা ছাড়া কি আমি এই কাবাব তৈরি করতে পারবো না? অবশ্যই এই মশলা ছাড়া আপনি এই কাবাব তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এই 500 গ্রাম মাংসের কিমার সাথে 1 টিস্পুন ধনিয়া, 1 টিস্পুন জিরা এবং 1 টেবিল স্পুন গরম মশলা দিবেন। তাহলে হচ্ছে আপনার হয়ে যাবে। এই মশলা দিচ্ছি আমি 1 টেবিল স্পুন, আর একটু বেশি, 1.5 টেবিল স্পুনের মতো। লবণ দিচ্ছি 1/2 টেবিল স্পুন। আর বাসা যদি চাট মশলা থাকে, চাট মশলা দিবেন 1 টেবিল স্পুন। যে কোনো চাট মশলা দিতে পারেন, এটা মিষ্টি চাট মশলা, এটা স্পাইসগুলোতে পেয়ে যাবেন। তো আপনার এই মশলাগুলো দেওয়ার পর এখন এটা ভালো করে আবার কিমা করে নেবেন, নতুবা মিক্স করে নেবেন। তারপর দিচ্ছি বেসন। বেসন মিক্সটা হাফ কাপ থেকে একটু বেশি। এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আমি একসাথেও দিতে পারতাম, আলাদা আলাদাভাবে মিক্স করার কারণ আছে। মাংসতে যখন মশলাটা মিক্স করবেন তখন মাংসের টেস্ট ডাবল হয়ে যায়। তারপরে যখন বেসন মিক্স অ্যাড করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কতটুকু বেসন দেওয়া উচিত। তারপর লাস্ট মুহূর্তে দিচ্ছি একটা আন্ডা থিকেনিং এজেন্টের কাজ করবে এবং জুসিনেসটা ধরে রাখার চেষ্টা করবে। এই কাবাবটার মূল টেস্ট আসলে নির্ভর করে যতটা আপনার মিক্স করবেন, মিক্সের উপরে অনেকটা নির্ভর করে। তারপর দিচ্ছি ঘি 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি। ঘিটা দিলে কাবাবের ভিতর থেকে একটা চমৎকার একটা ফ্লেভার আসবে। আর আপনারা যারা নাগা চিলি পছন্দ করেন, বোম্বাই মরিচ, তারা অবশ্যই বোম্বাই মরিচটা দিবেন, কারণ বোম্বাই মরিচ দিলে কাবাবটা বেশি ভালো লাগে। আমার বাসা অনেকে জাল খেতে পারে না, যার কারণে আমি বোম্বাই মরিচটা অ্যাড করবো না। ওহ, চমৎকার অ্যারোমা আসছে। ব্যাস, এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে চাপলি কাবাব তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। এখন যারা ডিপে এটা সংরক্ষণ করে রাখবেন, আপনারা কি করবেন, বাটার পেপার যদি থাকে তাহলে এইভাবে একটা বাটার পেপার দিবেন। নেওয়ার পর এভাবে একটা দিবেন, তারপর আবার দিবেন একটা, তারপর আবার দিবেন। তো এইভাবে যদিও আমি এখন রান্না করে ফেলবো, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এইভাবে সবগুলো নিয়ে নিচ্ছি। তারপর এখন নেক্সটে আমি কুকিংয়ে চলে যাচ্ছি। তারপর আমি একটি মোটা আয়রন কাস্ট প্যান নিয়েছি। তারপর অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি শ্যালো ফ্রাই করবো, অতিরিক্ত তেল ইউজ করবো না, হালকা তেল দিচ্ছি। তেলটা গরম হলে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, হালকা। এখন যে বাটার পেপার বা পলিথিনে যেভাবে রাখেন, আপনার ডিপ ফ্রিজে থাকলে যে এরকম ডিপ ফ্রিজ থেকে বাইর করবেন, 2-3 মিনিট রেখে দিবেন। রেখে দেওয়ার পর দেখবেন যে হালকা নরম হয়ে আসছে। তারপর শুধু এটা ধরে এভাবে ছেড়ে দিবেন, আপনার কাজটা ইজি হয়ে যাবে। বাস 1 থেকে 1.5 মিনিট রাখার পর আমি কাবাবটা তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব ফ্রাই করে নিচ্ছি। এখন আমি সার্ভ করার জন্য একটু অনিয়ন সালাদ নিচ্ছি। আর এই অনিয়ন সালাদ দিয়ে আপনারা যে কোনো কাবাব খুবই এনজয় করতে পারবেন। এটা রেস্টুরেন্টে অনেক সময় খেয়ে থাকেন। অনিয়ন সালাদ দেওয়ার পর এখন কাবাবগুলো দিচ্ছি। কাবাব বা যে কোনো ভাজা পোড়া মিষ্টি চাট মশলা অতুলনীয়। আমি উপরে একটু মিষ্টি চাট মশলা দিয়ে দিচ্ছি। তারপর ফ্লেভারের জন্য উপরে একটু ভাজা ঘি অথবা ঘি দিয়ে দিবেন। আরে, এখন তো খাইতে হবে রে। এটা আসলে কি যে টেস্ট, না খালি বোঝা যাবে না। পেট খারাপ করবে, বাট এটার টেস্ট দুর্দান্ত। আর এই কোরবানে আগেই জাদুগরি মাংসের মশলাটা নিয়ে রাখেন, কাজে লাগবে। কোরবানের সময় দৌড়াদৌড়ি করা লাগবে না। রোস্ট, রেজালা, কাবাব যেটাই রান্না করেন একটা মাত্র মশলাই লাগবে। আর এমন না যে খালি মশলা সেল করার জন্য। আপনারা একটু ভালো রান্না করলে, ভালো যদি আপনারা সুনাম পান, তাহলে আমার অসুবিধা কোথায়? আমার তো সুনাম আছেই, আপনারা তো সুনাম করেনি, সমস্যা কোথায়? বিসমিল্লাহ।
ওদিকে একদম মেহমান তাকা দিছ। সত্যিকার অর্থে কি এত সহজে এত জোস রান্না অস্থির, সময় লাগবে না বেশি। একদিন বানাবেন, যখন সে তখন খাবেন, সমস্যা নেই। আর খাবার যে সামনে রেখে এত কথা বলা যায় না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে কিভাবে খুবই চমৎকারভাবে রেজালা তৈরি করবেন। প্রথমে আমি 1 কাপ তেলে 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো ব্রাউন করে নিয়েছি। পেঁয়াজ ব্রাউন দিয়ে যখনই রেজালা রান্না করবেন খুবই চমৎকার একটা অ্যারোমা তৈরি হবে। আর এখানে যে অবশিষ্ট যে তেলটা থাকবে সেই তেলের উপরে আপনার গরুর মাংস ছেড়ে দিচ্ছি। আর এই গরুর মাংস আপনি আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, চাইলে আপনারা খাসির মাংস নিতে পারেন। তবে অল্প কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করবেন। এখানে 1/2 কাপ কাঁচা পেঁয়াজ, 1/2 কাপ আদা রসুন পেস্ট আছে, আর 1/3 কাপ টক দই আছে, আর অল্প একটু লবণ দিয়েছি, আর দিয়েছি জাদুগরি রোস্টের মশলা। আপনারা এখানে যে কোনো ধরনের রোস্ট বা রেজালার মশলা ইউজ করতে পারেন, অথবা গরম মশলাটাও দিতে পারেন। তারপর এগুলো দেওয়ার পর একটু ভালো করে মাখিয়ে নেবেন। আর এই সময়টা চুলার আঁচটা একেবারে কম রাখবেন। যখনই গরুর মাংস থেকে পানি আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে চুলার আঁচ হালকা দিয়ে। তারপর ঢাকনা দিয়ে আপনি কিছুক্ষণ রেখে দিবেন। রেখে দেওয়ার পর দেখবেন মাংস থেকে পানি বের হয়ে আসছে। নেক্সট স্টেপে আপনাকে পোস্ত দানা এবং বাদাম এবং আপনি যদি কিশমিশ বা আলু বোখারা অ্যাড করেন সেক্ষেত্রে এই সময়টা অ্যাড করতে পারবেন। এখানে আমি বাদাম পোস্ত দানা নিয়েছি। আমি বাদামের ভিতরে দিয়েছি কাজু বাদাম এবং বাংলা বাদাম। এই সবগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে তারপর ওগুলো পানি থেকে তুলে প্রথমে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তারপর হালকা একটু ব্লেন্ড করার পর দেন পানি অ্যাড করে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর দেখেন অনেকটা পাতলা হয়ে গিয়েছে। তারপর গরুর মাংস যখন একেবারে 80% সিদ্ধ হয়ে যাবে আমি অ্যাড করছি ওই যে ভাজা পেঁয়াজ করেছিলাম সেই ভাজা পেঁয়াজটা আর বাদাম পেস্টটা। বাদাম পেস্ট এবং ভাজা পেঁয়াজ অ্যাড করার পর এখন অবশ্যই একটু নাড়ানোর উপর রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। কারণ বাদাম এবং পোস্ত দানা যখনই দেওয়া হয় তখন গ্রেভিটা ঠিক হতে শুরু করে, আর তখনই নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপর আমি এখানে অ্যাড করব জাফরান এবং কেওড়া জল। এটা টোটালি অপশনাল। আপনারা জাফরান অথবা কেওড়া জল না দিলেও চলবে, চাইলে একটু গোলাপ জলও দিতে পারেন। সেক্ষেত্রে বিয়ে বাড়িতে যে গ্রানটা সেই গ্রানটা পাবেন। আর এইভাবে আপনারা খাসি এবং গরুর মাংস দিয়ে রেজালা তৈরি করতে পারবেন। সত্যিকার অর্থে এই রেজালাটা ভেরি সিম্পল এবং বেসিক ওয়েতে আমি দেখিয়েছি। আশা করি আপনারা খুবই এনজয় করতে পারবেন। আর যখনই আমি এই রেজালা তৈরি করি এটা পোলাও বা সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে। আমি সাজেস্ট করব নান এবং পরোটার সাথেও খেতে পারবেন। এটা আসলে দুর্দান্ত টেস্ট হয়েছে। আজকের রেসিপি এ পর্যন্তই। আশা করি পরবর্তী রেসিপিতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আমার পেজটি যারা এখনো ফলো করেন না অবশ্যই ফলো করে সাথেই থাকবেন আরও নতুন রান্নার টিপসের জন্য।